তখন ঠিক রাত 12টা 20। মোবাইলের ডাটা অফ করে ঘুমোতে যাব, ঠিক সেই সময় মেসেঞ্জারে একটা ফোন এলো। মেসেঞ্জারে কোনো ফোন এলে একটু বিরক্ত হই। ইদানিং বিভিন্ন আছিলায় বিভিন্ন মানুষজন মেসেঞ্জারে অবান্তর মেসেজ করেন, কেউ কেউ কল করে বিরক্ত করেন। এসবের হাত থেকে নিজেকে রক্ষা করতে ব্লক করার পথ অনেকেই বেছে নিয়েছেন, আমিও তার ব্যতিক্রম নই। কিন্তু আজ কি মনে করে বিরক্ত হলেও মেসেঞ্জারে কলটা রিসিভ করে বললাম, হ্যালো, আর্যবাবু বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? আগে আমি সমর্পিতা সাহা। কটা বাজে খেয়াল করেছেন? এই সময়ে কাউকে কি মেসেঞ্জারে কল করা উচিত? না, আপনাকে অনলাইন দেখে একান্ত নিরুপায় হয়ে বেশি বিরক্ত করব না। একটা অনুরোধ, আমি আপনার সাথে একদিন দেখা করতে চাই। এই কথাটা দ্বিতীয়বার বললে আপনাকে ব্লক করতে বাধ্য হব। আপনাদের মতো মেয়েদের সাথে কথা বলার বা দেখা করার জন্য আমার সময় বা ইচ্ছে কোনোটি নেই। আপনি এবার রাখতে পারেন। দয়া করে ফোনটা কাটবেন না আর্যবাবু। একটু আমার কথাটা শুনুন। আপনার সাথে দেখা করতে পারলে একটা মানুষের জীবন হয়তো বেঁচে যাবে। শুনুন, আমি বিবাহিত, আমার ঘর সংসার আছে, সন্তান আছে। সবচেয়ে বড় কথা, আমার একটা স্বপ্নের জগৎ আছে। আপনাকে বাঁচাতে গিয়ে আমি সেগুলো নষ্ট করতে চাই না। না না, আমাকে বাঁচাতে হবে না, আমি তো বেঁচে আছি, বেঁচে থাকব। কিন্তু আপনার সাথে সাক্ষাৎ হলে আমার দাদা হয়তো বেঁচে উঠবে। আপনার দাদা? আপনি জানেন না শুধু আপনার লেখা কিভাবে আমার দাদাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনছে। আমার বিশ্বাস, একবার আপনার সাক্ষাৎ পেলে সে আবার হয়তো সেই আগের মতো প্রাণবন্ত মানুষ হয়ে উঠবে। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। কি বলতে চাইছেন এই অপরিচিতা? কিছুই বুঝতে পারছি না। কয়েক মুহূর্ত চুপ থাকার পর জিজ্ঞেস করলাম, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? এত রাতে আপনাকে আর ফোনে বিরক্ত করব না। আপনি যে কোনো একটি দিন, কয়েক মিনিটের জন্য একটু সময় দিন। আমার দাদাকে নিয়ে আমি আপনার কাছে যেতে চাই। আপনার সামনেই আমি সব কিছু বলতে চাই। কোথায় বাড়ি আপনাদের? জগদ্দল, রাজপুর। কোন রাজপুর? আগে সোনারপুর রাজপুর। ও আচ্ছা, ঠিক আছে, আপনার আর ফোন করার প্রয়োজন নেই। আমি একটু সময় দেখে নিয়ে আগামীকাল আপনাকে মেসেঞ্জারে মেসেজ করে দেব। শুভরাত্রি। সমর্পিতা দেবী ফোনটা কাটার পর ঘুম উড়ে গেল চোখ থেকে। একটু আগে ঘুমানোর জন্য ফোনে কথা বলতে বিরক্ত হচ্ছিলাম, অথচ এখন আর চোখে ঘুম নেই। কিছুতেই ভেবে পেলাম না এটা কি করে সম্ভব। নয় নয় করে প্রায় 7-8 বছর হয়ে গেল নিয়মিত লেখালেখি করছি। সব লেখা সবার যে ভালো লাগে তাও নয়। কিছু আবেগপ্রবণ মানুষ কখনো কখনো বাহবা দেন, কত মানুষ আবার লেখা পড়ে নাক সিটকন, সমালোচনা করেন। তবুও নিজের বাস্তব অভিজ্ঞতা ও চিন্তাভাবনাগুলোকে বিভিন্ন কাহিনীর মোড়কে উপস্থাপন করার চেষ্টা করি। কিন্তু আজ পর্যন্ত কেউ বলেননি যে আপনার লেখা একটা মানুষকে বাঁচতে সাহায্য করছে। পরক্ষণে ভাবলাম, এটা তার সাথে দেখা করার জন্য ওই মহিলাটির কোনো চালাকি নয় তো। 7-5 ভাবতে ভাবতে ঠিক করলাম আরেকটু বাজিয়ে দেখতে হবে, তারপরেই সিদ্ধান্ত নেব। এখন চারিদিকে যেভাবে হাজার রকমের ফাঁদ পাতা হচ্ছে, সেখানে বহু চালাক চতুর মানুষও ফেঁসে যাচ্ছে। সুতরাং ধীরে চলো নীতিতেই আস্থা রাখলাম। 2 দিন হয়ে গেছে আমার কাছ থেকে কোনো বার্তা না পেয়ে সমর্পিতা দেবী মেসেজ করলেন, আর্যবাবু, আপনি কিছু জানালেন না তো?
বিশ্বাস করুন, আমার কাছ থেকে কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার জন্য আমার দাদা। তারপরও 2 দিন কেটে গেছে, আমার কাছ থেকে কোনো প্রত্যুত্তর পেল না। সমর্পিতা দেবী মনে হয় তবুও আশাহত হননি। আবার একদিন সন্ধেয় ফোন করলেন। আমি ঠিক বুঝে উঠতে পারছি না ফোনটা ধরবো কিনা। ভাবতে ভাবতেই ফোনটা কেটে গেল। সমর্পিতা দেবী বুঝে গেলেন আমার কাছ থেকে সাহায্য তো দূরের কথা, আমার সঙ্গে কথা বলাও আর সম্ভব নয়। মনে মনে হয়তো ভাবলেন, ওনার লেখা পড়ে যতটা সহজ সরল সহৃদয় একজন বিবেকবান মানুষ বলে মনে হয়েছিল, সেটা একেবারেই ভুল। আসলে যারা আবেগের নাড়া দিয়ে লেখেন, মানুষের বাহবা পান, মানুষের হৃদয়ে জায়গা করে নেন, বাস্তবে যে তারা তার ধারে পাশেও হাঁটেন না, এটা বুঝতে তার একটু সময় লাগলো। ঠিক করে নিলেন তিনি, আমাকে আর কোনোদিন বিরক্ত করবেন না। তাতে তার দাদা যদি আর পূর্বের অবস্থায় ফিরে না আসেন, তাও সয়ে নেবেন। মানুষের ছোট হওয়ার তো একটা সীমা আছে। হঠাৎ করে তার মনে জেগে ওঠা আশার আলোটা হয়তো নিভে যেতে বসেছিল। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত আমি কল ব্যাক করলাম। সমর্পিতা দেবী তড়িঘড়ি ফোনটা ধরে বললেন, হ্যালো আর্যবাবু, আপনি আমাকে ফোন করেছেন? আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ বলুন, কি বলবেন? আপনারই তো বলার কথা আর্যবাবু, বলুন না কবে আপনার সাথে দেখা করতে যাব। আচ্ছা, আপনি কি সত্যি আমার সাথে দেখা করতে চান? আপনার এখনো সন্দেহ আছে? না, বলতে চাইছি, শুনলাম তো আপনার দাদা অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে আসার প্রয়োজন নেই। আপনি ঠিকানাটা পাঠিয়ে দিন, আগামীকাল সকালে আমি আপনাদের বাড়ি যাব। ওখান থেকেই আমি অফিসে বেরিয়ে যাব। সত্যি বলছেন? আপনি আসবেন আমাদের বাড়ি? হ্যাঁ, কথা দিলাম। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। না, এখনই ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। আগে আপনাদের বাড়িতে যাই, আপনার দাদাকে দেখি, তারপর। তবে আমার জন্য যদি আপনার দাদা সুস্থ হতে পারেন, ধন্যবাদ নেব না, আমি নিজে ধন্য হব। পরদিন সকালে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম রাজপুরের উদ্দেশ্যে। সমর্পিতা দেবীর পাঠানো ঠিকানা মতো পৌঁছে গেলাম অপূর্ব নিবাসের দোরগোড়ায়। কলিং বেল টিপতেই এক ভদ্রলোক বেরিয়ে এসে বললেন, আপনি আর্যবাবু? হ্যাঁ, আপনি? আমি সমর্পিতার স্বামী অপূর্ব সাহা। আসুন, ভেতরে আসুন। ভেতরে ঢুকে দেখলাম ছোটোখাটো অথচ সাজানো গোছানো ঘর। আমাকে বসার ঘরে বসিয়ে রেখে অপূর্ববাবু ভেতরে চলে গেলেন। সঙ্গে সঙ্গে সমর্পিতা দেবী এসে নমস্কার করে একেবারে প্রায় পায়ে হাত দিতেই যাবেন। আমি কোনো রকমে তাকে বিরত করে বললাম, এ কি করছেন আপনি? আপনার পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়েছে, আমরা ধন্য হয়ে গেলাম। আরে না না, আমিও আপনাদের মতোই ছাপোষা মানুষ। হয়তো আমার লেখার জন্য একটু বেশি ভালো মানুষ ভাবছেন, কিন্তু আমরা যতটা লিখি আসলে ততটা ভালো মানুষ মোটেই নই। ব্যক্তিগতভাবে আমি তো কখনোই নই। কি যে বলেন আর্যবাবু! নিজেকে কখনো অন্যের চেয়ে ছোট ভাববেন না। তাতে শুধু নিজেকে ছোট করা হয় না, সামনের মানুষগুলোকে অযথাই একটু বেশি বড় করে তুলে ধরা হয়। সে আপনি যাই বলুন, আমাদের কাছে কিন্তু আপনি। মিষ্টি সহযোগে জলপানের পর একে একে ঘুরে দেখালেন তার এক একটা ঘর। একটি ঘরে তারা স্বামী স্ত্রী থাকেন, আর অন্য একটি ঘরে শুয়ে আছেন তার অসুস্থ দাদা। সেই ঘরটা দেখিয়ে সমর্পিতা দেবী বললেন, ওই যে আমার দাদা সমর্পণ। জানেন তো, ছোট থেকেই আমরা 2 ভাই বোন খুব গল্প বইয়ের পোকা ছিলাম। বাড়িতে, স্কুলে সবার অগোচরে লুকিয়ে লুকিয়ে কত গল্পের বই পড়েছি, তার কোনো হিসেব নেই। আপনার দাদার কি হয়েছে? কিভাবে হয়েছে? দাদার কথা জিজ্ঞাসা করতেই সমর্পিতা দেবী আঁচল দিয়ে নিজের চোখের কোণটা মুছে নিয়ে বললেন, 7 বছর আগে আমার বিয়ে হয়েছে। তারপরেই
আমার বাবা মা দাদাকে বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করেন। দাদা একটা মেয়েকে ভালোবাসতো, সব কিছু ঠিক হয়ে গিয়েছিল, এমনকি বিয়ের তারিখও। বৌদিকে আশীর্বাদ করতে যাওয়ার পথে বাবা মা দুজনে একসাথে পথ দুর্ঘটনায় মারা যান। সে কি? হ্যাঁ, চরম খুশির দিনে এমন অপ্রত্যাশিত শোক দাদা সহ্য করতে পারেনি। খবরটা পাওয়া মাত্রই জ্ঞান হারিয়ে ফেলেছিল। জ্ঞান ফেরার পর থেকে মুখে কোনো কথা নেই, সবার দিকে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। কারো কথার কোনো উত্তর দেয় না। ধীরে ধীরে বাক শক্তির সাথে সাথে তার চলন শক্তি ও কর্মক্ষমতা কমতে থাকে। বাধ্য হয়ে নিয়ে আসি আমার কাছে বিয়েটা। বাবা মায়ের মৃত্যুর জন্য সেটা 1 বছর পিছিয়ে গেল। তারপর এই 1 বছরের মধ্যে দাদার অনেক পরিবর্তন হলো। সারাক্ষণ হেসে খেলে দৌড়নো প্রাণচঞ্চল মানুষটা কেমন যেন শয্যাশায়ী হয়ে পড়ল। শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে গেল। কেন? মেয়েটির বাবা মা অন্য জায়গার মেয়েটির বিয়ে দিয়ে দেন। সে কি? তারা ওই বোবা অথর্ব ছেলের হাতে নিজের মেয়েকে দিয়ে তার জীবন শেষ করতে চায়নি। খুব দুঃখজনক ঘটনা। সেই ঘটনার কথা জানতে পেরে দাদা আরও ভেঙে পড়ে। তখন থেকেই এই ঘরটি দাদার পৃথিবী, এই বিছানাটাই তার জগৎ। অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাইয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। যত দিন গেছে আরও মৃতপ্রায় হয়ে গেছে। খুব মর্মান্তিক। আবেগপ্রবণ মানুষেরা আঘাত নিতে পারে না। যাদের মন যত নরম তারা তত বেশি আঘাত পায়। সেটা আমি আমার দাদাকে দেখেই বুঝেছি। কিন্তু এসবের মধ্যে হঠাৎ আমাকে জড়ালেন কেন? আমি কি করব? সেটাই বলবো। চলুন দাদার ঘরে যাই। সমর্পণ শুয়ে ঘুমোচ্ছেন। গত 3 বছর ধরে নড়াচড়া তো দূরের কথা, তার চোখের পাতাও পড়েনি। মৃতদেহের মতো পড়ে আছেন, স্যালাইন চলছে। তিনি যে কোনোদিন আবার বেঁচে উঠবেন সে আশাই ছেড়ে দিয়েছেন ওর বোন। ওর সামনে দাঁড়ালে সমর্পিতা দেবীর নিজেকে অপরাধী মনে হয়। বোন হয়ে কিছুই করতে পারে না। শেষে ঠিক করলেন একটা সময় দুজনে একসাথে কত গল্প করতেন। দাদা গল্পের বই পড়তেন আর উনি শুনতেন। এখন যে কটা দিন মানুষটা বেঁচে আছেন একটু গল্প পড়ে শোনাবেন। শুরু হলো একটা নতুন অধ্যায়। ঘরে থাকা যত বই দাদার পাশে বসে পড়তে শুরু করলাম। বোঝাতে চাইতেন, আমি পড়ছি, তুই শোন। মাঝে মাঝে দাদার দিকে চোখ তুলে তাকান। না, সেই চোখ মুখের মধ্যে কোনো বিকার নেই, কোনো পরিবর্তন হবে সে আশাও করেন না কোনোদিনও। শুধু নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এই অদ্ভুত খেলাটা শুরু করেছিলেন। তারপর একদিন ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। কি সেই ঘটনা? সমর্পিতা দেবী বললেন, একদিন ফেসবুকে আপনার লেখা একটা গল্প আমাকে ভীষণ টানলো। সেদিনই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আপনি অ্যাকসেপ্টও করেন। তার পরের দিনই দাদার পাশে বসে আর কোনো বই পড়িনি, মোবাইলটা অন করে আপনার লেখা গল্পটা পড়লাম। হঠাৎ মনে হলো দাদার হাতটা নড়ে উঠছে। পড়া বন্ধ করে ওর চোখের দিকে তাকালাম। মনে হলো চোখের পাতাও নড়ার চেষ্টা করছে। গল্পটা যখন শেষ হলো দেখলাম তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সেদিন যে কি আনন্দ হয়েছিল বলে বোঝাতে পারবো না। প্রায় 3 বছর পর দাদার থেকে প্রথম প্রতিক্রিয়া পেলাম। সে প্রতিক্রিয়াটি দিয়েছিল দাদার চোখ। আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। আবার বিশ্বাস হলো যে আমার দাদা ফিরে আসতে পারে, সে এখনো বেঁচে আছে। মনে হলো গল্পের বই পড়ে গল্প শুনিয়ে তাকে আমি ভালো করে তুলতে পারবো। তারপর বেশ কয়েকদিন আরও বেশ কিছু গল্পের বই পড়লাম, কিন্তু না, সেই অভিব্যক্তি আর ফিরে পেলাম না। আবার যখন আশাহত হতে শুরু করেছি ঠিক সেই দিনই
আপনি আবার একটা নতুন গল্প পোস্ট করলেন। যথারীতি সেদিন সেই গল্পটা পড়ে শোনালাম। আশ্চর্যের বিষয় কি জানেন, সেদিন গল্প শেষ করার পর দেখলাম দাদার দুই চোখ দিয়ে অবিরত অশ্রু ঝরছে। সেদিন তার চোখ দুটো মুছিয়ে দিয়ে তার বুকে মাথা রেখে আমিও প্রাণ খুঁড়ে কেঁদেছিলাম। মনে হলো আমি যে আশাটা করেছি সেটা সত্যি হতে চলেছে। সেদিনই অনুভব করলাম আপনার গল্প শুনলে দাদা প্রতিক্রিয়া দিচ্ছে। তারপর থেকে প্রতিদিনই শুধু আপনার গল্প পড়ি, সকাল বিকেল সন্ধেয় যখন সুযোগ পাই। নতুন পুরনো শুধু আপনার লেখা গল্পই পড়ে শোনাই। আর আপনার লেখা প্রতিটি গল্প শুনে দাদা চোখ মুখ দিয়ে তার প্রতিক্রিয়া প্রকাশ করে। একদিন ওর চোখের পাতাও পড়ল। সেদিন অপূর্ব ব্যাপারটা খেয়াল করলো। সেদিনই রাতে অপূর্ব আপনার লেখা একটা বই নিয়ে এসে আমার হাতে দেয়। সেই বইটা দুদিনেই পড়ে শেষ করে দাদার পাশে রেখে চলে এসেছিলাম। দুপুরে গিয়ে খেয়াল করলাম আপনার লেখা বইটা দাদার বুকের উপর। আমি তো অবাক হয়ে গেলাম, বইটা দাদার বুকের উপর কিভাবে উঠল? আমি তো বইটি দাদার পাশে রেখেছিলাম, অপূর্বও ঘরে নেই। তাহলে খেয়াল করলাম দাদার চোখ বুজে আছে। একটা আতঙ্ক গ্রাস করলো আমাকে। এতদিন তো দাদার চোখের পাতা বন্ধ হয়নি কোনো দিন। তাহলে ভয় পেয়ে তার গায়ে হাত দিয়ে ডাকলাম। তারপর কি হলো জানেন? কি? হঠাৎ দাদা চোখ মেলে তাকালো। মনে হলো যেন ঘুম ভেঙে জেগে উঠল। দুই হাত দিয়ে আপনার বইটা বুকের মাঝে আবার জোর করে চেপে ধরল। চোখ দিয়ে জল ঝরছে, ঠোঁট দুটো নড়ে উঠল। আমি জিজ্ঞেস করলাম, দাদা কিছু বলবি? বেশ বুঝতে পারলাম ও কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সঙ্গে সঙ্গে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গিয়ে অপূর্বকে ফোন করি। ও ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসে। কি বলছেন আপনি? ততক্ষণে অপূর্ব বাবু আমার পাশে এসে দাঁড়িয়েছেন। উনি বললেন, হ্যাঁ আর্যবাবু, শুধু আপনার লেখা গল্প শুনে আপনার বইটিকে বুকের মাঝে আঁকড়ে ধরে দাদা আবার ক্রমশ স্বাভাবিক হচ্ছে। সেদিনের পর থেকে হাত পা নাড়তে পারে, খাইয়ে দিলে খেতেও পারে, কথা বলার ভীষণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। তবে আমাদের বিশ্বাস একদিন ঠিক কথা বলতেও পারবে। বলেন কি, এও কি সম্ভব? পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা এর আগে ঘটেছে বলে তো শুনিনি। আমরাও জানি না। তবে যে ডাক্তারবাবু দাদাকে দেখছিলেন উনি বলেছেন, যার লেখা বইয়ের জন্য এই অভূতপূর্ব পরিবর্তন সম্ভব হয়েছে, তাকে দেখতে পেলে, তার সঙ্গে কথা বললে উনি খুব তাড়াতাড়ি সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠবেন। তাই আমার স্ত্রী আপনার সাথে যোগাযোগের চেষ্টা করেন। আমি যে কি বলবো ভেবে পেলাম না, ভাষা হারিয়ে ফেললাম। কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইলাম। অপূর্ববাবুর এগিয়ে দেওয়া চেয়ারটায় বসতে ভুলে গেলাম। এতদিন তো নিজেকে তৃতীয় শ্রেণীর নাগরিক আর চতুর্থ শ্রেণীর কলমচি ভেবে এসেছি, কিন্তু আজ মনে হলো আমার মতো ভাগ্যবান পৃথিবীতে কম আছে। নিজেকে প্রথম শ্রেণীর মানুষ ভাবতে খুব ইচ্ছে হলো। এগিয়ে গেলাম সমর্পণের বিছানার আরও কাছে। তার বোন তার গায়ে হাত দিয়ে বললেন, দাদা দেখ কে এসেছেন। সমর্পিতা দেবীর ঝাঁকুনিতে চোখ মেলে তাকালেন সমর্পণ। আমাকে দেখে চিনতে পেরেছেন বলে মনে হলো না, চেনার কথাও নয়। সমর্পিতা দেবী হাসতে হাসতে বললেন, ইনি আর্য রায়, তোর সবচেয়ে প্রিয় লেখক। আমার নামটা শোনা মাত্রই সমর্পণের মধ্যে অদ্ভুত রকমের সক্রিয়তা দেখা গেল। উঠে বসার জন্য আপ্রাণ চেষ্টা করল। অপূর্ব তাকে ধরে বসিয়ে দিতেই আমার দিকে হাত জোর করে নমস্কার করল। আমি তার আরও কাছে এগিয়ে গেলাম। গিয়ে তার জোর করা হাত দুটো আমার হাতের মধ্যে ধরতেই উনি আমার কাঁধে এলিয়ে দিলেন তার অশক্ত মাথাটা।
আমি তার হাত ছেড়ে মাথাটাকে জড়িয়ে ধরলাম আমার বুকের মাঝে। তার চোখের জলে ভিজে যাচ্ছে আমার পরনের পাঞ্জাবি। অনুভব করলাম এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। এভাবে যে 3টি বাইরের লোকের সামনে আমাকে চোখ মুছতে হবে তা অপূর্ব নিবাসে যাওয়ার আগে কল্পনাও করিনি। বহু চেষ্টা করেও নিজেকে সামলাতে পারিনি। রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বেরিয়ে এলাম অপূর্ব নিবাস থেকে। ফেরার আগে কথা দিয়ে এলাম, আপনাদের যখন মনে হবে ফোন করবেন, আর আমি সময় পেলে আবারও আসব। উনি আমার কাছে থেকে কি পাবেন জানি না, কিন্তু ওনার কাছ থেকে আমার অনেক কিছু পাওয়ার আছে, যা ভবিষ্যতে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। বলা বাহুল্য, তারপর কেটে গেছে প্রায় 6 মাস। সমর্পণ এখন হাঁটা ছাড়া প্রায় সব কিছুই করতে পারেন। সমর্পিতা দেবী ভিডিও কল করে তার দাদার সাথে কথা বলিয়ে দেন। হ্যাঁ, সমর্পণ ভাঙা ভাঙা স্বরে কথা বলেন এখন। আমিও মাসে অন্তত একবার গিয়ে তার সাথে দেখা করে আসি। সমর্পণ বলেছেন পরের বছর বইমেলায় উনি নিজে এসে আমার লেখা বই সংগ্রহ করবেন। আমিও সেই দিনের অপেক্ষায় আছি। ভাগ্য ভালো, প্রথম যেদিন সমর্পিতা দেবী ফোন করেছিলেন মেসেঞ্জারে, তার কথা না শুনে তাকে ব্লক করিনি। তাহলে হয়তো আমার জীবনের এই পরম প্রাপ্তিটা অপূর্ণই থেকে যেত। আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন।